দর্শক, টাইম টেলিভিশন টাইম পলিটিক্স অনুষ্ঠানে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবু তাহের। আপনারা জানেন এটা নিয়মিত অনুষ্ঠান এবং আজকে আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। আমার বাম পাশে আছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জনাব আব্দুল হাসিব মামুন, এবং আমার ডান পাশে আছেন একসময়ের খুব পরিচিত ছাত্রনেতা, বিএনপির সারা জাগানো একজন ব্যক্তিত্ব জনাব মার্শাল মুরাদ। উনি যুক্তরাষ্ট্র সফর করছেন এবং আমরা তাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছি। আপনাদের দুজনকেই টাইম টেলিভিশনের এই টাইম পলিটিক্স অনুষ্ঠান স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা জনাব মাহবুব আলম হানিফ উনি বলেছেন যে মোদির যে বাংলাদেশ সফর, এই বাংলাদেশ সফর এইটা সফরের সময় উনি যে বেগম খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন, এই সাক্ষাৎ মোটেই সফল হয়নি। হ্যাঁ, এটা প্রত্যাশিত না। আর ওয়াদুল কাদের সাহেব বলেছেন যে বিএনপি এখন ভারতের সাথে দালালি করতে মরিয়া হয়ে উঠেছে। হ্যাঁ, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো। আরেকটা খবর আজকে এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় যে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে দুশ্চিন্তা জামাত, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করব। তো মাহবুব আলম হানিফ সাহেব বলেছেন যে মোদির সাথে বেগম খালেদা জিয়ার সফর মোটেই সফল হয়নি। এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই আজকে আপনি আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে যে সম্মানিত করেছেন, তার জন্য আমার পক্ষ থেকে এবং তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে দেশবাসী এবং বিদেশে যারা আমার ভাই বোন আছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং আন্তরিক মোবারকবাদ। যে প্রশ্নটি এসেছে যে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎটি মোটেই সন্তোষজনক না সফলজনক, উনি যেটা বলেছেন সফল হয় নাই। এখন সফলতার দিক যদি বিবেচনা করেন তাহলে আমি যেটা বলবো যে কথাটি আসলে সঠিক না। কেন না? আপনি কিভাবে জাস্টিফাই করবেন? রাইট। কেন না? সেটা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল। তারা বরাবরই আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই সফরে ভারতের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি যেন কোনো ধরনের তার সঙ্গে আলোচনায় বসতে না পারেন সেজন্য সব রকম প্রক্রিয়া তারা করেছেন। কিন্তু নরেন্দ্র মোদীর তথা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতের যেটি জানানো হয়েছে একেবারে শেষ সময় যে না, খালেদা জিয়ার সঙ্গে জনাব মোদীর সাক্ষাৎ হবে। সাক্ষাৎটির ভিতরে কি আলোচনা হয়েছে এ সম্পর্কে আমি সম্পূর্ণভাবে জ্ঞাত না। তবে যে কথাটি বলতে পারি যে আলোচনার পরে যে বডি ল্যাঙ্গুয়েজটি দেখা গিয়েছে প্রচার মাধ্যমে বা প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, সেখানে স্পষ্টতে বোঝা যায় যে আলোচনাটি অত্যন্ত সফল হয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে কথাটি আপনি বলেছেন যে বিএনপি দালালিতে মরিয়া। বিএনপি কখনোই কখনোই কোনো সময় কোনো দালালি করেনি। একটা কিছু মনে না করলে এটা প্রশ্ন নিয়ে নিই। একজন দর্শক লাইনে আছেন, ধন্যবাদ। প্রশ্ন করেছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনি আমাদের সাথে সরাসরি অংশ নিন। হ্যালো। জি, হ্যালো। আসসালামু আলাইকুম। আমি জালওয়ার থেকে জসিম বলছি। জি। মোদী সরকারকে খুশি করার জন্য আমাদের সরকার সবকিছু দিয়েছে। মোদী সরকার আমাদেরকে কি দিল? আমি অতিথিদের কাছে আমার প্রশ্ন, মোদী সরকার থেকে আমরা কি পাইলাম? থ্যাংক ইউ জসিম সাহেব দেলোয়ার থেকে ফোন করার জন্য। আপনার মাধ্যমে দেলোয়ারের সব টেলিভিশন শ্রোতা যারা আছেন, দর্শক আছেন টাইম টেলিভিশনের, তাদেরকে আমরা শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। এটাই আপনাকে জিজ্ঞেস করব, আপনি যেটা বলছিলেন। জি, ধন্যবাদ। তো সেক্ষেত্রে আমি মনে করি
যে বিএনপি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার এই আলোচনাটি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং এটা থেকে এটাই প্রতীয়মান হয় যে আওয়ামী লীগের পররাষ্ট্র নীতি যে দুর্বল চিত্তের এবং যে দুর্বলতার পরিচয় দিয়েছেন, শত রকম চেষ্টা এবং বাধার সৃষ্টি করেও মোদি কিন্তু বিএনপির নেত্রীর সঙ্গে উনি বৈঠক করেছেন এবং এটা থেকে এটাই প্রমাণিত হয় যে আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অত্যন্ত বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দল, সেটা আর অস্বীকার করার উপায় নাই। ধন্যবাদ। ওকে, আব্দুল হাসিম মামুন, আপনি এই বিষয়ে কি বলবেন? আমি প্রথমেই টাইম টেলিভিশনের অগণিত দর্শক শ্রোতা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার প্রথম যে প্রশ্নটা আপনি মুরাদ ভাইকে করেছিলেন আওয়ামী লীগের দুইজন শীর্ষ নেতার বরাত দিয়ে, আমার দৃষ্টিতে ওনারা যে কারণে আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাক্ষাৎকারটিকে গুরুত্বহীন বা যতটুকু গুরুত্ব পাওয়া উচিত ছিল কিংবা সাফল্য মণ্ডিত নয় বলে অভিমত দিয়েছেন, ওনাদের বক্তব্যটা সঠিক। এই কারণে সঠিক, খালেদা জিয়ার সাথে মতি দেখা করবেন না এটা নিয়ে পত্রপত্রিকায় বিভিন্ন ধরনের বক্তব্য বিবৃতি এসেছে। এমনকি 2 দিন আগ পর্যন্ত ইভেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও এটা কনফার্ম করা হয় নাই যে মাননীয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে মতির দেখা করবেন। এমনকি আপনি যেটা জানেন বা আমরা সবাই জানি, একটা দেশের রাষ্ট্রপ্রধান কিংবা প্রধানমন্ত্রী যখন আরেকটা দেশে সফরে যান, সফরের কী নিয়ে আলোচনা হবে, কি দেখা হবে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সফরসূচির সম্পূর্ণ প্রোগ্রামটা আসে। এই প্রোগ্রামে কোথাও খালেদা জিয়ার সাথে দেখা করার কোনো প্রোগ্রাম সরকারিভাবে ছিল না। কাজেই হয়তো বিএনপির নেতৃবৃন্দ, আমি লবিং এ কথাটা বলবো না, ওনারা যেভাবে হয়তো ওদের রাজনৈতিক অবস্থান থেকে চেষ্টা করে বৈঠকটা করেছেন। কিন্তু দুঃখের বিষয়টা হলো, আমরা আশা করেছিলাম আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া তার অতীতের ভারতের রাজনৈতিক অবস্থান সম্পর্কে তার যে সকল বক্তব্য বিবৃতিকে ওনারা ইদানিং কন্ডেম করে নতুন ধরনের একটা স্ট্যান্ড নিয়েছিলেন, এই স্ট্যান্ড থেকে একটা পজিটিভ বক্তব্য বিবৃতি বা পজিটিভ অবস্থান উনি তুলে ধরবেন মোদির কাছে। বাংলাদেশের আভ্যন্তরীণ সমস্যাগুলা যেগুলো আছে, ভারতের সাথে আমাদের যেগুলো সমস্যা আছে, এগুলোকে উনি হয়তো হাইলাইট করবেন। মিনিট, আপনার একটা প্রশ্ন নিয়ে নিই। একজন দর্শক আপনার জন্য বসে আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্লিজ আমাদের সাথে আলোচনায় অংশ নিন। হ্যালো। হ্যালো, জি বলেন, আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সাথে সরাসরি আলোচনায় অংশ নিন। আসসালামু আলাইকুম। আমি সুজন বলছিলাম বস্টন থেকে। জি, তো আমি মুরাদ সাহেব, দর্শকদের আমরা অভিনন্দন জানাই। আমি মুরাদ সাহেব যে জাতীয়তাবাদী দলের একজন মুখপাত্র ওখানে আছেন, তো ওনার কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি। তো উনি বলল যে বিএনপি কোনো দালালি করে না, আর ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকলের জন্য উনি খালেদা জিয়া দেখা করতে পেরেছেন মোদি সাহেবের সাথে। বাট আমার কোয়েশ্চেন হচ্ছে, যখন ভারতীয় প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট প্রণব মুখার্জি যখন বাংলাদেশে আসলো, তখন কেন ওনারা খালেদা জিয়া ওনার সাথে দেখা করেন? এটা কি ধরনের সৌজন্যমূলক আচরণ? আমি এই জিনিসটার উত্তরটা ওনার কাছে চাচ্ছি। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। যাই হোক, আমি আমার মূল বক্তব্যে চলে আসি। আমরা সবাই আশা করেছিলাম আমাদের সাবেক প্রধানমন্ত্রী ওনার টার্মে যখন ভারতে সফরে যান, আপনারা নিশ্চয়ই সাংবাদিক ভাইদের কাছেই এর ডকুমেন্টও আছে, আমার কাছেও আছে। ওনাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিল আমাদের ফারাক্কার পানি সম্পর্কে কি করলেন, উনি বলছিলেন উনি ভুলে গেছেন। তো আমি ভাবছিলাম যে এইবার হয়তো এটা ভুলবেন না, দেশের সমস্যাগুলা কি ভারতের সাথে এগুলো তুলে ধরবেন। ওইগুলো তিনি না করে তিনি নালিশ দিতে গেলেন আরও বেশি গণতন্ত্র, আরও বেশি নির্বাচনের সুযোগ, এগুলা নিয়ে।
আমরা তার ভিজিটের পর পত্রপত্রিকায় নানা ধরনের কল্পকাহিনীমূলক রিপোর্ট আসবে, এগুলা আমরা অনেকেই পড়ি, এগুলা ইটস ওকে, এগুলা কোনো খারাপ কিছু না। কিন্তু একটা মিটিংয়ের পরে একটা সরকারিভাবে স্টেটমেন্ট করা হয়। ভারতীয় পররাষ্ট্র সচিব যে স্টেটমেন্টটা করেছেন ওখানে উনি ক্লিয়ারলি বলে দিয়েছেন খালেদা জিয়া এই দেশের আভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে যেটা বলেছেন এইটা নিয়ে আমাদের কিছু একটা করার নাই, ওটা ওনারাই সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশের রাজনীতি নির্বাচন কিভাবে হবে না হবে। হ্যাঁ, আমরা বাংলাদেশের গণতন্ত্র আরও শক্তিশালী হোক এটা চাই, কিন্তু আমরা কোনো অবস্থাতেই সন্ত্রাস, জঙ্গিবাদ, মৌলবাদ এদেরকে সহযোগিতামূলক কোনো রাজনীতিকে আমরা সাপোর্ট করতে পারি না। এটা আপনার উনি সাংবাদিক সম্মেলনে এটা বলেছেন। কাজেই খালেদা জিয়া যে অনুযোগ নিয়ে গিয়েছিলেন মোদির কাছে, যেটাকে নির্বাচন কেন্দ্রিক শুধু, এখানে কোনো ধরনের সাফল্যতা আমরা দেখি নাই, বরঞ্চ আমরা নিরাশ হয়েছি। একজন সাবেক সাধারণ প্রধানমন্ত্রীর কাছ থেকে আমরা আমাদের দেশের ন্যায্য দাবি দেওয়াগুলো উনি হয়তো জোরালোভাবে না তুলে উনি ওনার ক্ষমতায় কীভাবে আগামীতে যাবেন এটা নিয়ে অস্থিরতা প্রকাশ করেছেন। এই কারণে হানিফ সাহেব এবং কাদের সাহেব এই কথাটাই উনি ওনাকে বলেছেন। তো জনাব মার্শাল মুরাদ, বিএনপি তো আগে বিএনপির একটা থিম ছিল, বলে মনে করা হতো বিএনপি হচ্ছে অ্যান্টি আওয়ামী লীগের রাজনীতি, অ্যান্টি ভারত রাজনীতি করে। তো এখন যে ওবায়দুল কাদের সাহেব বলেছেন যে ভারতের দালালিতে মস্ত মানে এখন মরিয়া হয়ে উঠেছে বিএনপি, এবং আমাদের দর্শক যিনি ফোন করেছেন যে এর আগে প্রণব মুখার্জির সাথে বিএনপি প্রধান দেখা করেন নাই, এখন আবার দেখা করছেন, এবং উনি যেটা বললেন যে ভারতের সাথে যে বিভিন্ন ইস্যু, এসব ইস্যু আলোচনা না করে দেশের আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলেছেন। তো এই বিষয়ে একজন বিএনপির লোক মানে নেতা হিসেবে, আপনার কর্মী হিসেবে আপনার হোয়াট ইজ ইয়োর রিঅ্যাকশন? আমি আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন অত্যন্ত সাধারণ কর্মী। ধন্যবাদ আপনাকে। আব্দুল হাসিব মামুন ভাই আমার শ্রদ্ধাভাজন একজন ব্যক্তি, এবং রাজনৈতিক হিসাবে আমার চেয়ে অনেক অভিজ্ঞ, এবং অনেক আমি মনে করি তিনি আমার চেয়ে অনেক শ্রদ্ধাভাজন একজন রাজনীতিবিদ। ধন্যবাদ। আমি প্রথমেই হাসিব ভাইয়ের একটি কথায় আসি, তারপরে প্রশ্নকর্তার উত্তরে যাচ্ছি। হাসিব ভাই একটি কথা বলেছেন যে আমরা আভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলেছি। আপনি লক্ষ্য করলে দেখবেন যে আমরা কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছি, ডক্টর মঈন খান একটা স্টেটমেন্ট দিয়েছে, এবং ওনাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা স্টেটমেন্ট দিয়েছে। সেখানে আপনাকে একটু ধরিয়ে দিতে চাই। উনি স্পষ্টতে বলেছেন যে আমরা গণতন্ত্রের পক্ষে, কিন্তু কোনো জঙ্গি আমি তো এই কথাটাই বলছি, পক্ষে না। না এটা কি মিন করছে, এটা ডালমে কুচকা হয় না, যারা বুঝার তারা ঠিকই বুঝতেছে। আপনি কথাটা আরেকটু ভিন্নভাবে বলেছেন। আমরা কিন্তু কখনোই কোনো জঙ্গি সংগঠন বা জঙ্গিত্ববাদকে কখনোই সমর্থন করি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে কথাটি বারবার গোয়েবলসের সূত্র অনুযায়ী বলা হচ্ছে যে জঙ্গি 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 জঙ্গি। আপনি নিশ্চয়ই গোয়েবলসের সেই সূত্রটি জানেন যে একটি মিথ্যাকে যদি 10 বার একইভাবে বলা হয় সেটা একসময় সত্যে রূপান্তরিত হয়। তো সেই সূত্রটা কিন্তু আসলে এখানে আপনারা প্রমাণ করতে পারেননি। কেন প্রমাণ করতে পারেননি? যখন আপনারা জঙ্গি বলছেন তখন ইউরোপিয়ান ইউনিয়নের 20টি রাষ্ট্রের প্রতিনিধিত্ব 10 জন ইউরোপিয়ান ইউনিয়নের কমিশনার সেই খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে মিটিং করছে। তো জঙ্গি সংগঠনের সঙ্গে কেউ এইভাবে মিটিং করে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সমস্ত হ্যাঁ অবশ্যই আমি এটার বিপক্ষে, যে পেট্রোল বোমার কথা আপনি বলবেন একটু পরেই, আমি জানি। আমরা কিন্তু এটা একটা আন্তর্জাতিক তদন্তের দাবি করেছি, কিন্তু আজ পর্যন্ত লক্ষ্য করলে দেখবেন যে সেখানে কোনো ধরনের কোনো পদক্ষেপই নেওয়া হয় নাই। কিন্তু আমরা কিন্তু জোরালো দাবি জানিয়েছি যে এদেরকে ধরুন, এদের সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নাই। তাহলে সরকারের কি উচিত ছিল? সরকার কি তাৎক্ষণিকভাবে তাদেরকে কাউকে ধরে সেটা কি করতে পেরেছে? পারেনি। যিনি সম্মানিত প্রশ্নকর্তা যে প্রথম যিনি প্রশ্ন করেছেন যে মোদি কি দিল, আসলে এটি একটি চলমান প্রক্রিয়া। আমি মনে করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার অনেক ভুল আছে। সেই ভুলও কালের বিবর্তনে
সংশোধন হবে। একটা সময় রাজনৈতিকভাবে বাংলাদেশের বৃহৎ যে দল আওয়ামী লীগও ভুল করেছিল, সেটার বিবর্তনের সঙ্গে তারাও আবার সেটা শুদ্ধি করে এনেছে। তো যে কথাটা বলতে চাই, প্রথম প্রশ্নকর্তা, আমরা কিন্তু মোদী সরকারকে স্বাগত জানিয়েছি। মোদী সরকারকে স্বাগত কেন জানিয়েছি? কারণ আমরা দেখছি যে মোদীর যে পররাষ্ট্রনীতি এবং তার যে চিন্তা চেতনা, সেটি এই মডার্ন অর্থাৎ আধুনিক গ্লোবালাইজেশনের পক্ষে। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন যে মোদীর পররাষ্ট্র যে নীতি, এই নীতি এবং কংগ্রেসের যে নীতি, এই নীতির মধ্যে মানে বিস্তর ফারাক বা পার্থক্য আছে? ডেফিনেটলি। তো মোদীর সাথে কি আপনি মনে করেন যে বিএনপির যে আদর্শগত যে রাজনীতি, এই রাজনীতির মোদীর মানে সাথে আপনার অনেক কাছাকাছি? না, সেটা আমি বলবো না। আদর্শগত দিক থেকে আমরা কখনোই কাছাকাছি না, কখনোই কাছাকাছি না। আমি একটা জিনিস আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই। আজকে ভারতের প্রধানমন্ত্রী মোদী যিনি বলছেন, তিনি কিন্তু এই মানে এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি ভিন্ন ধারার জোট গঠন করতে চাচ্ছেন, যেটা সোফার আই আন্ডারস্টুড, আমি ব্যক্তিগতভাবে মনে করছি, যতটুকু আমার রাজনৈতিক প্রজ্ঞা আছে সেটি দিয়ে। আমার চেয়ে অনেক বিজ্ঞ রাজনীতিবিদ আছেন, তারা হয়তো তাদের ভাষায় বলবেন, বাট আমি আমার ভাষায় বলছি যে তিনি যে এটা করতে চাচ্ছেন সেটাকে আমরা স্বাগত জানিয়েছি, এবং দ্যাট ইজ হোয়াই কিন্তু মোদীর সফরকে আমরা স্বাগত জানিয়েছি। এবং মোদীর যে পররাষ্ট্র নীতি এখন যেটা লক্ষ্য করা যাচ্ছে, তিনি কিন্তু লক্ষ্য করে দেখেছেন যে কোনো দেশের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করতে চান না। দ্যাটস এ ভেরি গুড সাইন আমি মনে করি। এবং সেটি কিন্তু এই সফরের শেষে যে তাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বক্তব্যটি এসেছে, সেটা স্পষ্ট হয়েছে এই কারণে যে তিনি বলেছেন যে হ্যাঁ, পূর্ণাঙ্গ গণতন্ত্রের রূপ আমরা দেখতে চাই, কিন্তু ভারত সরকার কোনো জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করে না। জঙ্গিবাদের যে ইঙ্গিতটা আসে, রাইট, ভারত আপনি বলেছেন বা আরব যারা বলে থাকে, এইটা কি মনে করেন যে বিএনপিকে ইঙ্গিত করে বলা হয়? ধন্যবাদ। আমি প্রথমেই আমার ভাই মুরাদ ভাইয়ের বক্তব্য থেকে আমি যেটা বুঝতে, উনি একজন সজ্জন ব্যক্তি। আমি আশা করছি নিজেভাবে বক্তব্য দিচ্ছেন, একাডেমিক সুন্দর বক্তব্যগুলো থেকেও নেই। আমিও যতটুকু পারি পরিশীলিত রাজনীতি করার চেষ্টা করি, রাজনৈতিক বক্তব্য বিবৃতি উপস্থাপন করার চেষ্টা করি। আপনার সাথে আমার ডিফার থাকতে পারে, এটা রাজনৈতিকভাবে বক্তব্য বিবৃতির মাধ্যমে তুলবো, কিন্তু সমস্যা অনেক সময় স্টক শুরুতে অনেকেই আসেন ব্যক্তিগত কিস্তি কেউ, যেগুলো আমি অভ্যস্ত না। এর জন্য আপনাকে আমি ধন্যবাদ প্রথমেই দেই। জঙ্গি আপনি যে প্রসঙ্গটা এনেছেন, আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমরা বিগত দিনগুলোতে বিশেষ করে আমাদের বিএনপি সরকার যখন ক্ষমতায় ছিল, তখন থেকে ভারতের যে 7 সিস্টারের যে তারা যে আন্দোলন সংগ্রাম করতেছে, যেটাকে এখন আর কেউ আর স্বাধীনতা আন্দোলন বলে না, এটাকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন হিসাবে বিশ্বব্যাপী এটা মোটামুটি প্রতিষ্ঠিত। এদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে এই যে 10টা অস্ত্র মামলা যেটা হয়েছে, কিংবা আমাদের আপনার বাড়ি সিলেটে যে অস্ত্রগুলো আবিষ্কার হচ্ছে, কিংবা অনুপ চেটিয়া সহ এই যে আমাদের শ্রীমঙ্গলে এরা বাসা বাড়ি করে যারা ভারতের যে সকল জঙ্গি গোষ্ঠী আশ্রয় প্রশ্রয় নিত, এইসব সহ এদেরকে আমার মনে হয় এই সময় রাজনৈতিক দিক দিয়ে বিএনপি যে অবস্থানটা নিয়েছিল এটা সঠিক ছিল না, যার জন্য বিএনপিকে এই কুৎসার জন্য অনেক সময় জবাবদিহি করতে হচ্ছে। ভাই যে কথাটা পরে নিয়ে এসেছেন, ভুল ভ্রান্তি যে কোনো রাজনৈতিক দলের হতে পারে। ওনারা যখন যে স্ট্যান্ড নিয়েছেন আমাদের পররাষ্ট্রনীতি কিংবা বিশেষ করে ভারতের ক্ষেত্রে, আমি এটাকে সাধুবাদ জানাই, এটাকে আমি কংগ্রেচুলেট করি। এটাই হওয়া উচিত। আমাদের রাজনীতিতে বিরোধিতা থাকবে, কিন্তু ভারতের ব্যাপারে আমরা আমাদের জাতীয় স্বার্থে যেন আমরা সবাই একমত থাকি। কারণ প্রশ্নটা হচ্ছে এই যে জঙ্গি, এই কারণেই বিএনপির প্রতি আঙ্গুলি নির্দেশ করা হয় যে ভারতের জঙ্গি গোষ্ঠীগুলা বিএনপি সময়ে আমলে অনেক ধরনের সাহায্য সহযোগিতা পেয়েছে। এগুলো দিবালোকের মতো স্পষ্ট, এগুলো নিয়ে আমি সময় নষ্ট করতে চাই না। আপনিও জানেন, উনিও জানেন কি হয়েছে না হয়েছে, এগুলা দৃশ্যমান অনেকগুলোই ছিল, এগুলো এখন হয় না। তাছাড়া বাংলাদেশের যে এক বন্ধুর রাজনীতির সাথে যাতে বলছেন, ওনার দেশের বাড়ি কোথায় আমি জানি, আমার বাড়ির দেশের বাড়ি সিলেট।
সিলেট শহরে যখন একটা পেট্রোল বোমা মারা হয়, আজকাল প্রত্যেকটা অঞ্চলে এমনকি গ্রামে টেলিভিশনের ক্যামেরা চলে গেছে। একজন দর্শক একটা ফোন করেছেন, আমরা ফোনটা নেই। দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে প্লিজ ফোন কথা বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। জি, আমি কিছুক্ষণ আগে ফোন করেছিলাম যে মুরাদ সাহেবের কাছে আমার একটা কোশ্চেন ছিল, আমি কোশ্চেনের কোনো আনসার পাইনি। আর উনি ওনার বক্তব্যে একটা কথা বলেছে যে বিএনপি কোনো জঙ্গি সংগঠন না, বাট বিএনপির আমলে বাংলাদেশে 64টা জেলা একসাথে বোমা ফুটে এবং বিএনপির আমলে কিন্তু জঙ্গলিবাদের উৎপত্তি হয়। বাংলা ভাই কিন্তু বিএনপির আমলে তারাই মানে বিএনপির মাধ্যমে তাদের জন্ম হয়েছে। তো এই জিনিসটা কি উনি কি অস্বীকার করতে পারে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। শুধু বিরোধিতা করে তো লাভ নেই, আমি আমার কোশ্চেনের একটু আনসারটা যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা জিজ্ঞেস করব ওনাকে। থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের জন্য। জঙ্গি যেটা একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পরে ফিরবো আমরা। দর্শক, একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো। ততক্ষণ আমাদের সাথেই আপনারা থাকুন। জামাইকার হিট সাইডে বাংলাদেশিদের সেবায় আপনার ফার্মেসি। আমি শাহাব আহমেদ, দীর্ঘ 30 বছরের অভিজ্ঞতা নিয়ে অ্যাস্টোরিয়া জ্যাকসন হাইটসের পরে বাংলাদেশিদের সেবায় এখন জামাইকা। ডায়াবেটিক সাপ্লাই অথবা অন্য যে কোনো ওষুধের জন্য আপনার ফার্মেসিতে আসুন। আমাদের ফার্মেসি সার্টিফাইড ফ্লু ভ্যাকসিন ফার্মেসি। এছাড়াও হালাল ভাইটামিন, হোমিওপ্যাথি মেডিসিন ও হার্বাল প্রোডাক্টের রয়েছে বিশাল সমাহার। মেডিকেড এবং মেডিকেয়ার সহ সকল ইন্স্যুরেন্স গ্রহণ করি। আমাদের ঠিকানা 16801 হিলসাইড অ্যাভিনিউ, জামাইকা, নিউ ইয়র্ক। টেলিফোন 347-561-6520। মুনাফা নয়, আপনাদের স্বাস্থ্য সেবাই আমাদের মূল লক্ষ্য। আলাদিনের আরেক ধাপ, বেকারিতে বাজিমাত। স্বাদে গন্ধে বাংলাদেশ, প্রবাস জুড়ে মিলছে বেশ। আলাদিন রেস্টুরেন্ট, 29-06 36th Avenue, Astoria, New York 11106। দর্শক, আপনাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি টাইম পলিটিক্স অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের সাথে দুজন সম্মানিত অতিথি আছেন, জনাব আব্দুল হাসিম মামুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা, এবং জনাব মার্শাল মুরাদ, বিএনপি নেতা। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের একটা ছোট ফোন আছে, ফোনটা নিয়ে নিয়ে আমরা ফোনের পরে কথা বলবো। দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সাথে সরাসরি আলোচনায় অংশ নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। যে আমি জসিম বলছি, আবার দেলওয়ার থেকে। জি, আমার প্রশ্ন আওয়ামী লীগ ভাইয়ের কাছে, আমি তো প্রথমে যে প্রশ্ন করছি এই প্রশ্নের উত্তর দেন নাই, এবং কি আমি আবার প্রশ্ন করতেছি, এলাকাতে যে আওয়ামী লীগের জঙ্গি সংগঠন আছে, যে আওয়ামী লীগের ছেলেপেলেরা ঘর বাড়ি করতে চাঁদা চাইতেছে, বিয়ে বিনন্দ দিতে চাঁদা চাইতেছে, আমরা মনে হয় যে বিশাল জঙ্গিগুলো সমাধান করার থেকে এই ছোটখাটো যে আওয়ামী লীগের ছেলেগুলো করতেছে চাঁদাবাজি, এগুলো মনে হয় নির্মূল করাটা প্রয়োজন কিনা, আমি তার কাছে এই প্রশ্নটা আমার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনার প্রশ্ন করার জন্য। হ্যাঁ, তো আপনি জসিম ভাইয়ের প্রশ্নে উত্তর আমার কাছে দেওয়ার সুযোগ হয় নাই, আমি যেতাম এটাতে যাব। প্রথম আপনার যে প্রারম্ভিক বক্তব্যটার আমার কনক্লুশনটা আমি করে ফেলি। এই যে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতিতে জঙ্গিবাদ, একজন প্রশ্নকর্তা ওনাকে হিংস দিয়ে কিছু বলেছেন, এগুলো সবাই আমরা এখন, প্রশ্নটা হচ্ছে এখন তো আর বাংলাদেশের যে মিডিয়ার যে অবস্থানটা, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার অনেক কিছুই এখন আওয়ামী লীগ বিএনপির অনেক অবস্থান, রাজনৈতিক বক্তব্য, বিবৃতি, কর্মসূচিতে কি হচ্ছে না হচ্ছে জনগণ কিন্তু দেখতে পাচ্ছে, তারা কে কী করতেছেন এটা সম্বন্ধে তাদের ধারণা হয়ে গেছে। এটা আমরা শাক দিয়ে মাছ ডেকে পারবো না। আমার বাড়ি সিলেটের হরতালের
দেখে কারা গাড়িতে আগুন দিচ্ছে, পেট্রোল বোমা মারছে, যে ছেলেটার ছবিটা আসতেছে টিভিতে, মুরাদ ভাই হয়তো চিনতে না পারেন, আমি চিনতেছি এই ছেলেটা বিএনপি করে না আওয়ামী লীগ করে না অন্য সংগঠন করে। আর যারা ধরা পড়েছে সরাসরি বিভিন্নভাবে যে সকল পত্রপত্রিকায় বাংলাদেশে বলা হয় নিরপেক্ষ, ডেইলি স্টার কিংবা প্রথম আলো, যারা অন্তত তাদের একটা অবস্থানে স্ট্যান্ডার্ডে থেকে তারা পত্রিকা ছাপায়, এইসব পত্রিকাতেও যে সকল ছবি এসেছে, যে সকল মিডিয়াতে এসেছে, কারা ধরা পড়েছে সবাই জানেন। বিগত আন্দোলন সংগ্রামের এই কালো দিনগুলো আমি আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। এইসব কারণে আমার মনে হয় যেটা বলা উচিত বিএনপির, হোয়াটএভার যেটা হয়েছে, আমরা এখন পজিটিভ রাজনীতি করতে চাই। এখন আমি জসিম সাহেবের প্রশ্নের উত্তরে আসি। উনি বলছেন আওয়ামী লীগ ছাত্রলীগের ছেলে ফেলে এই কি চাঁদাবাজি, এটা সেটা সন্ত্রাস, এটা বাংলাদেশের রাজনীতির যে চরিত্র, রাজনীতির যে অবস্থান, এগুলা আওয়ামী লীগের উপর দুশ্চাপিয়ে বিএনপিকে 100% ক্রেডিট দেওয়া যাবে না, কিংবা বিএনপিকে আমি 100% দোষী করে আর আওয়ামী লীগকে ক্রেডিট দেওয়া যাবে না। কিছু লোক, একটা গোষ্ঠী বিগত রাজনীতির দিনগুলোতে এরা একটা সংঘবদ্ধ দলের মতো গড়ে উঠেছে। এরা বিভিন্ন দলের, ক্ষমতাসীন দলের সুযোগ সুবিধা নিয়ে, কিংবা কোনো স্থানে দেখা গেছে যেখানে বিএনপির অত্যন্ত শক্তিশালী সংগঠন আছে সেখানে বিএনপিরও আশ্রয় নিয়ে এরা চাঁদাবাজি, এইসব কর্মকাণ্ড, এগুলা সম্পূর্ণ রাজনীতির বাইরে। কোনো রাজনৈতিক সংগঠন হিসাবে, একজন রাজনৈতিক নেতা হিসাবে আমরা এটাকে কোনো অবস্থাতে এলাও করি না। আমরা মনে করি এটা আইন শৃঙ্খলা বাহিনী যথাযথভাবে এগুলা মোকাবিলা করা দরকারি, সে যে দলেরই হোক। আর আমরা স্পষ্টই বলতে চাই, ছাত্রলীগকেও বিভিন্ন সময় যারাই এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত হওয়ার চেষ্টা করেছে বা হয়েছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে। এমনকি আমি অনেক নজির দেখিয়ে দিতে পারবো যাদের বিরুদ্ধে বিচার হয়েছে, ফাঁসির আদেশ হয়েছে। কাজেই এটা কোনো রাজনৈতিক দলের স্ট্যান্ড না, বিচ্ছিন্নভাবে হয় বাংলাদেশে, থার্ড ওয়ার্ল্ডের একটি দেশ, অস্বীকার করার উপায় নাই। এখন মোদির সফর সম্পর্কে আমি মনে করি তাহের ভাই যখন আরও আলোচনা করবেন তখন এই বক্তব্যটা কি পেলাম না পেলাম আমরা আলোচনা করব। আপনার যে কোয়েশ্চেনগুলো ছিল আমরা মোটামুটি উনি অবস্থানটা তুলে ধরেছেন, আমিও আমার বক্তব্যটা তুলে ধরার চেষ্টা করছি। উনি যে দর্শক জানতে চাইছেন যে বিএনপি এর আগে আপনার নরসিমা রাওয়ের সাথে দেখা করেন নাই বিএনপি চেয়ারপারসন, আর এইবার আবার প্রণব মুখার্জির সাথে দেখা করেন নাই, আর এইবার কিন্তু খুব বেশি ওনারা উৎসাহ দেখিয়েছেন। এটার কারণ জানতে চেয়েছেন? এটার কারণ না, ধন্যবাদ শ্রদ্ধেয় ভাইয়া, আপনার নামটা আমার নেই, আপনার প্রশ্নটির উত্তর দিই। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রণব মুখার্জি যখন বাংলাদেশে এসেছিলেন তখন প্রোটোকল অনুযায়ী একটা ছিল, সফরের ভিতরেই তার বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করার কথা ছিল, কিন্তু আপনি নিশ্চয়ই ভুলে যান নাই যে সেই সময় তিনি অসুস্থ ছিলেন, যার কারণে দেখা করতে পারেন নাই। এক, আর দুই নম্বর হচ্ছে সেই সময় প্রেক্ষাপটও হয়তোবা কিছুটা ভিন্ন ছিল। আমি সেই সময়টা দেশের বাইরে ছিলাম, সময় হরতাল ছিল। হ্যাঁ, হরতাল ছিল। সেটা রাজনৈতিক একটা স্টান্টও হতে পারে, তবে আমি যতটুকু জানি অসুস্থতার কারণে উনি দেখা করতে পারেন নাই। এটা আমার ব্যক্তিগত জানার থেকে বলছি। রাজনৈতিক যদি কোনো কারণ থাকে সেটা সম্পর্কে আমি দুঃখিত, বিস্তারিত বলতে পারবো না। তবে একটি বিষয়ে আমি খুব আনন্দিত। আপনি যদি একটু হোল্ড করেন, একটা প্রশ্ন নিয়ে নিন। প্রশ্ন করেছেন দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে আমাদের সাথে আলোচনায় অংশ নিন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি, আপনার নাম এবং পরিচয় দিয়ে আলোচনায় অংশ নিন প্লিজ। আমার নাম হলো জসিম, আমি বলছিলাম মেরিল্যান্ড থেকে। জি, আমার প্রশ্ন হলো, আমার উপজেলার যে চেয়ারম্যান ছিলেন ছাত্রনেতা থেকে, সেই উপজেলা চেয়ারম্যান একরামুল হক মজুমদার। কোন উপজেলা? ফুলগাজী, ফেনীর ফুলগাজীর একরামুল হক একরাম। তো তাকে দিন দুপুরে ফেনীতে তার গাড়িতে হামলা করে আগুন লাগাই দিয়ে তাকে মেরে ফেলছে। এইটা কি আমি কি বলবো? এটা কি জঙ্গিবাদ বলবো না সন্ত্রাস বলবো না কি বলবো? সে একজন আওয়ামী লীগের উপজেলা চেয়ারম্যান ছিলেন, দুবারে নির্বাচিত চেয়ারম্যান। তো এই প্রশ্নটা আমার আওয়ামী লীগ ভাই সাহেবের কাছে, যে একজন ভদ্রলোক যে আওয়ামী লীগের পক্ষে রিপ্রেজেন্ট করতেছে তার কাছে, এটাকে আমরা কি বলবো? জীবন্ত একটা মানুষকে মেরে ফেলে আগুন লাগায়, আগুন দিয়ে মেরে ফেলছে। থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য।
থ্যাংক ইউ আপনার প্রশ্নের জন্য। মেরিল্যান্ডের সবাইকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি। আপনি কথা বলছিলেন। হ্যাঁ, ধন্যবাদ। একটি বিষয়ে আমি খুবই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আব্দুল হাসিব মামুন ভাইকে, যে আসলে রাজনীতির জায়গায় থাকা উচিত। রাজনীতির সঙ্গে যদি ব্যক্তিগত সম্পর্কের রেশ চলে আসে, সেখানে তখন আর রাজনীতি থাকে না, পরিচ্ছন্ন রাজনীতির ভাষা তখন আর থাকে না। তো একটি বিষয়ে আমি কিন্তু একেবারে একমত মামুন ভাইয়ের সঙ্গে, ধন্যবাদ আপনাকে আবারও। সেইটি হচ্ছে যে বাংলাদেশের মানুষ এখন অনেক সচেতন। আপনি যদি একটি পান দোকানদার কাছে যান ফার্মগেটের, দেখবেন 2-4 জন মন্ত্রী মহোদয় বা এমপি মহোদয়ের ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার তার কাছে আছে। এটি হচ্ছে উন্নয়ন। তো এটি চলমান প্রক্রিয়া থেকে উন্নয়ন হয়ে গেছে। আজ থেকে 5 বছর পরে দেখবেন যে আরও উন্নয়ন হয়েছে, তখন হয়তো আর এক দল ক্ষমতায় থাকবে, কিন্তু একটা ধারাবাহিকতা নিয়ে যায়। তবে যে কথাটি উনি খুব মূল্যবান বলেছেন যে দিস ইজ দ্য টাইম, এখন সময়। এই যে ঘাপটি মেরে থাকা কিছু এক শ্রেণীর আছে, যাকে উনি দল হিসাবে বললেন, আমি শ্রেণী বলি এদেরকে, এরা কিন্তু দেখবেন যে সরকারি ক্ষমতায় আসুক, হঠাৎ করে ঠিক মানে ওরে এক ধরনের গিরিগিটি আছে না, যে রং বদল করে, এটা চলে যায়। আজকে যারা এরকম আওয়ামী লীগের, ছাত্রলীগের যে বদনাম, সেটা কিন্তু ওইটারই ফসল। আমি আশা করব এবং আমি জোর দাবি জানাবো, শেখ হাসিনা বর্তমান প্রধানমন্ত্রী, উইথ ডিউ রেসপেক্ট অ্যাজ এ প্রাইম মিনিস্টার, আমি তাকে খুব কাছ থেকে দেখেছি, যেহেতু আমি ধানমন্ডির বাসিন্দা, আমি চিনি তিনি অনেক প্রাজ্ঞ। তিনি যদি এটি শক্ত হাতে দমন করেন বা দমন করা উচিত, তাহলে বাংলাদেশে একটা লেসন হয়ে যাবে, যার ধারাবাহিকতায় আগামী দিনের যে প্রজন্মটা তৈরি হচ্ছে আমাদের দেশে, সেই প্রজন্ম লাভবান হবে তথা দেশ লাভবান হবে। এবং আমি উভয় দলের কাছেই এই আশাটি করব। ধন্যবাদ আপনাকে আবারও। একটি কথা বলবো, আজকের প্রাজ্ঞ সঞ্চালক আবু তাহের ভাই, একটি কথা প্রথমে একজন ভাই একটি খুব মূল্যবান প্রশ্ন করেছেন, এবং এখন যে ভাইটি প্রশ্ন করেছেন যে একে কি বলবো, জঙ্গি বলবো না, দেখেন দুইটি প্রশ্ন অনেকটা একরকম। আমি বলি, ভাইয়ের কথায় উত্তর দিবেন, এটি জঙ্গিবাদ বলি না আমি, এটি একেবারে নির্মূল সন্ত্রাসী। ওকে, একটা প্রশ্ন নিয়ে নিই। একজন প্রশ্ন করেছেন। ধন্যবাদ। দর্শক, আপনার নাম এবং পরিচয় দিয়ে আপনি আমাদের সাথে আলোচনায় অংশ নিন। হ্যালো প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। হ্যালো, জি, আমি দালোয়ার থেকে মোহাম্মদ ইসলাম বলছিলাম। জি, ভালো আছেন আপনারা? জি জি জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার দুইটা প্রশ্ন আছে মামুন সাহেবের কাছে। জি, আমাদের দেশে শতকরা 95 জন হইল মানুষ মুসলমান। সেই জায়গাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করলে তার কোনো বিচার হয় না, তার জেলে কদিন থাইকা এরপরে চলে আসে। আর হাসিনার নামে কোনো কিছু বললে তার 7 বছরের জেল হয়ে যায়। এটা কোন ধরনের রাজনীতি? আর কি হাসিনা কি বেহেশতের টিকিট পেয়ে গেছে যে সবাই যারা আওয়ামী লীগ করে তারাই বেহেশতে যাইতে পারবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরকার নাই? থ্যাংক ইউ আপনাকে। দ্বিতীয় প্রশ্নটা হলো, ওনারা বলে ওনারা গণতন্ত্রের মানুষ কন্যা। তো গণতন্ত্র যেখানে একজন পত্রিকার মালিক মাহমুদুর রহমান আজকে 5 বছরের উপরে জেলে, সে হয়তো সত্য কথাটা তার প্রথমে আমার দেশে লিখছিল, তার জন্য তার আজকে 5 বছর জেল। এটা কোন ধরনের গণতন্ত্র? ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাকে। প্রশ্নের উত্তরে যাই। প্রথমত যে ভাই প্রশ্ন করেছেন দেলোয়ার থেকে বোধহয়, এই একরামুল কি জানি ইসলাম বোধহয় ওনার এই উপজেলা চেয়ারম্যান শোনা গেছে, এটাকে আমরা তার এই হত্যাকাণ্ড, নির্মম হত্যাকাণ্ডকে আমরা কি বলবো? প্রথমে অত্যন্ত দুঃখ আক্রান্ত মন নিয়ে বলতে চাই, আমরাও পত্রপত্রিকায়, টেলিভিশনে
এই হত্যাকাণ্ডটি দেখেছি, একটা লোমহর্ষক হত্যাকাণ্ড, আমাদেরকে ব্যথিত করে, মানবতাকে ব্যথিত করে, লাঞ্ছিত করে। এটা আমার ভাইও বলেছেন এটা 100% একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। কিন্তু সমস্যাটা হচ্ছে ভাই যখন কথাটা আনলেন তখন যদি উনি একটু রাজনৈতিক ব্যাপারে ওনার অবস্থানটা নিরপেক্ষ রাখতেন, তখন দেশের আইনশৃঙ্খলা বাহিনী এই সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে সাহস পেত কিংবা সহযোগিতা পেত। এই একরামুল করিমের হত্যাকাণ্ডের সাথে আমরা পত্রপত্রিকাতে দেখেছি বা যারা অ্যারেস্ট হয়েছেন, দেখা গেল আওয়ামী লীগের এটা বিরোধী অংশ, যারা তার বিরোধী, প্লাস লোকাল রাজনীতিতে যিনি উপজেলা নির্বাচন করেছেন ওনার এগেনস্টে ওনারও একটা অবস্থান। দেখা গেল কি এই ব্যাপারে, এই সন্ত্রাসের ব্যাপারে এখানে যে সকল সন্ত্রাসী তারা আওয়ামী লীগের বিএনপির দুই দলেরই, তারা কিন্তু তাদের মূল ধর্মটা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করব। যে কথাটা ভাই আমরা আগে দুইজনই বলেছি, এটাকে আমরা কোনো সাথে রাজনীতি বলি না, এটাকে সন্ত্রাস বলি। এটা যে দলেরই হোক এটার একটা কঠোর শাস্তি হওয়া উচিত এদের। আর আপনার অবস্থানটা এখানে থাকুক যে আমি এখানে এই আওয়ামী লীগের ফিল্ডে বলটা ঠেলে দিয়ে আরেকজনকে সেভ করার এই চিন্তাধারা না করে আপনিও বলেন এটা একটা সন্ত্রাসী কর্মকাণ্ড, এটা যারাই ধরা পড়েছে এদেরকে শক্ত হাতে এদেরকে বিচার করা হোক, আইনের কাছে সমর্পণ করা হোক। এটা আর যে কথাটা উনি এনেছিলেন যে 95 জন মুসলমান, ভাই আমরা 95%, হ্যাঁ 95%, শতকরা 95% মুসলমানের দেশ। আমরা 95% মুসলমান। আমরা সবাই যারা বাংলাদেশে জনগণ তারা অত্যন্ত ধর্মপরায়ণ। আমরা এমনকি আমরা আমাদের নিজ নিজ ধর্ম পালন করি, পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী যাদের আছে তারাও যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে তাদের ধর্মীয় কার্যকলাপ করতে হয়। এখানে আমরা দুই দলই এটা আমরা রাজনৈতিক বক্তব্য বলে থাকি, আমরা সবাইকে সমান চোখে দেখি। হজরত মুহাম্মদকে নিয়ে যারা কটূক্তি করেছে তাদেরকে বিভিন্নভাবে বিভিন্ন সময় আইনের কাছে সমর্পণ করা হয়েছে। আর এটার সাথে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বক্তব্য বিরুদ্ধে আপনি তালগুল করে না ফেলাটাই ভালো। আপনার অবস্থানটা এখানেই থাকুক, যারা মহানবীকে কটূক্তি করবে এটা যেই হোক বাংলাদেশের কিংবা বিশ্বের যেখানেই হোক তাদেরকে শক্ত হাতে দমন করা উচিত আইনানুগভাবে। এটার সাথে আমি একমত। এটার সাথে আপনি রাজনীতির তালগুল পাখালে হয়টা কি ওই সকল লোকজন সুযোগ পেয়ে যায়। তারপর উনি যেটা বলছেন যে 75% মুসলমানের দেশে, 95% মুসলমানের দেশে প্রধানমন্ত্রী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করলে দেখা যায় এই লোকের শাস্তি তেমন হয় না, ছাড়া পেয়ে যায়। আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করলে 7 বছরের জেল হয়। না ছাড়া পেয়েছে কি আমি ঠিক জানি না। ইদানিং ইন্টারনেটের যে সকল যদি এই কথাগুলি আপনি উনি মিন করে থাকেন যে ফেসবুকে বিভিন্ন স্ট্যাটাসে লেখাতে কিছু নাস্তিকবাদী কিছু বক্তব্য বিবৃতির সূত্র ধরে, তখন আমি তাদেরকে বলবো এই সকল বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত ক্লিয়ার। সরকার বলছে যে নাস্তিক সে হতে পারে, নাস্তিকের অর্থ এটা নয় যে আরেকজন ধর্মাবলম্বীকে কিংবা আমাদের মহানবীকে সে কটূক্তি করবে। এটা সে নাস্তিকতা এটা তার নিজস্ব ব্যাপার, এটা দিয়ে সে করতে। কিন্তু এখানে যে বিষয়গুলো দেখা গেছে, আমরা যাদেরকে এইসব আসামি করেছি মিডিয়ার সামনে, পরবর্তীতে দেখা গেছে এদের লেখাতে অনেকগুলো লেখাতে গিয়ে কম্পিউটারে আপনি উলটপালট করে এমন কিছু বক্তব্য বিবৃতি তুলে ধরা হয়েছে যাতে মনে হয় এরা আসলে যে কাজগুলো করেছে এগুলা খুবই নিন্দনীয়, গৃহীত অপরাধ। কিন্তু তাদের মূল স্ট্যাটাসে যে নিবন্ধগুলো আছে এগুলাতে অনেকগুলোতেই এগুলো পাওয়া যায় না। তারপর আমি বলবো এগুলা কোনো অবস্থাতে সমর্থনযোগ্য নয়। আর এটাও সমর্থনযোগ্য নয় যে কাউকে নিজের আইন হাতে নিয়ে কাউকে সন্ত্রাসী কায়দায় হত্যা করতে হবে। আমি মনে করি এটা আইনের দৃষ্টিতে কোনটাই প্রযোজ্য নয়। ওকে, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো। দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে ফিরবো। ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন। আমিন ফার্মেসি আপনাদের সেবায় স্টোরিয়াতে 29 স্ট্রিট এন্ড 36 অ্যাভিনিউ কর্নারে সপ্তাহে 7 দিন খোলা থাকে। এখানে অভিজ্ঞ ফার্মাসিস্টের সহায়তায় সব ধরনের ওষুধ দেওয়া হয়। আমরা মেডিকেট, মেডিকেয়ার, সিডিএস কেয়ার মার্ক সহ সকল প্রকার ইন্স্যুরেন্স গ্রহণ করে থাকি।
ওষুধের পাশাপাশি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ও সার্জিক্যাল সাপ্লাইও এখানে পাওয়া যায়। আমিন ফার্মেসি, 2903 36th Avenue, Astoria, New York 11106, ফোন 718-786-6611। আপনাদের সেবায় আমরা সর্বদা নিয়োজিত। আমি ডাক্তার মোহাম্মদ মুকিত। আমাদের দুটি শাখা আছে, একটি জামাইকাতে, একটি ফুলটন স্ট্রিট। আমরা সব ধরনের দাঁত এবং মাড়ির চিকিৎসা করে থাকি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাদের কাছে আসতে পারেন। আপনারা যত্ন সহকারে আন্তরিকতার সাথে আপনাদের সেবা দেবেন। দর্শক, টাইম পলিটিক্সে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন জনাব আব্দুল হাসিব মামুন এবং জনাব মার্শাল মুরাদ। আপনাদের দুজনকে আবার স্বাগত জানাচ্ছি। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর নিয়ে, তো এই বিষয়ে আপনি কি আর কিছু বলবেন? আমার ভাইয়ের কোয়েশনের আরেকটা অংশতে ছিল মাহমুদুর রহমান সাহেবের কথা, একজন সাংবাদিক, আমার দেশের সম্পাদক। ওনার প্রশ্নের উত্তরে আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বলবো, সাংবাদিক হই আর আমরা যেই হই, আমাদের প্রত্যেকেরই সাংবাদিকতার অর্থ এটা নয় যে যা ইচ্ছা তাই লেখা, কিংবা গণতন্ত্রের অর্থ এটা নয় আমি স্বেচ্ছাচারিতা। সবখানে জবাবদিহিতা থাকতে হবে। ওনার যে সকল কারণে ওনার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিয়েছে, এগুলা ইন্টারনেটের মাধ্যমে উনি যে সকল ছবি টবি দিয়ে যে সকল উস্কানি ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করার চেষ্টা করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীবাদের জয়ের চরিত্রহনন করার চেষ্টা করেছেন, এগুলার পিছনে উনি কোনো সময়ই লিখনিতে কোনো সঠিক তথ্য প্রমাণ দিতে পারেন নাই। মিথ্যা প্রচার প্রপাগান্ডা করেছেন, মিথ্যা ছবিগুলো ছাপিয়েছেন, এমনকি বাংলাদেশের বাহিরে এই আফ্রিকার কিছু ছবিও ছাপিয়ে উনি গণহত্যা বলেছেন। এইসব কারণে ওনার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে। তারপর আমরা বলি সুষ্ঠু সাংবাদিকতাকে আমরা অবশ্যই লালন পালন করতে হবে। আমরা এটা কোনো ক্ষেত্রে একজন সুষ্ঠু সাংবাদিকতার ক্ষেত্রে কেউ যাতে কোনো আক্রমণ শিকার না হয়, আমরা অত্যন্ত সজাগ আছি এই ব্যাপারে। আপনি কি বলবেন মাহমুদুর রহমানের অ্যারেস্টের ব্যাপারে, বা অন্য কোনো বিষয়ে আপনি টাচ করতে চান? আমি একটু বিষয় দিই। মাহমুদুর রহমান মান্না সাহেবের কথায় যদি আসি, আমার দেশ পত্রিকা আছে, সরি, সেই কথায় আসি, তাহলে আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশে গণতন্ত্র বলতে যে বিষয়টি, বা গণতন্ত্রের চর্চা বলি আমরা, ধারক ভাগ যাই বলি, সেটি আসলে নাই। আসলে গণতন্ত্র নাই বাংলাদেশ। এখন একদলীয় একটি ব্যাপার স্যাপার হয়ে গেছে। আপনি গণতন্ত্রের সেই মূল মন্ত্রের দিকে যদি তাকান, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, এটার দিকে যদি তাকান, তাহলে দেখবেন ফর দ্য পিপল সেটা ফার দ্য পিপল হয়ে গেছে। অর্থাৎ জনগণের সঙ্গে আর সরকারের সম্পৃক্ততা নাই, এক। দুই হচ্ছে বাই দ্য পিপল, সেখানে হয়ে গেছে বাই, অর্থাৎ কেন, হ্যাঁ। আর অফ দ্য পিপলে ও ডাবল এফ হয়ে গেছে, অর্থাৎ অফ দ্য পিপল। এই হচ্ছে বাংলাদেশের প্রকৃত গণতন্ত্র, এই ধারায় চলতেছে। যদি তাই না হবে, তাহলে আপনি দেখেন যে আজকে যেই গণতন্ত্র কি, আমাকে কথা বলতে দিতে হবে, আমার স্বাধীন মতামত প্রকাশ করতে দিতে হবে। হ্যাঁ, সেই মতামত কিন্তু আবার সেই ধর্মীয় অনুভূতিতে আঘাত করার মতামত না, সেটা হতে হবে রাজনৈতিক মতামত। তো সেই মতামত কি আসলে একজন প্রধান বৃহৎ একটি দল বা বিরোধী দল সেটা কি করতে পারে না। কারণ যেই করতেছে সেই আটক হয়ে যাবে। সেটা যদি আপনি আজকে কারাগারগুলোর দিকে আপনি নজর দেন, এটা প্রমাণিত যে যেখানে 27,000 ধারণ ক্ষমতা বা 17,000 ধারণ ক্ষমতা, সেখানে 91,000। তো এই যে বিষয়, সার্বিক যে বিষয়, সেই সার্বিক বিষয়ের দিকে যদি নজর রাখেন, তাহলে গণতন্ত্রের এই সংজ্ঞায়িত করতে হবে বাংলাদেশে। আরেকটি বিষয় হচ্ছে যে ইতিহাস থেকেও কিন্তু আমাদের শিক্ষা নেওয়া উচিত। এটা কিন্তু আমি যারাই এই চর্চাটি করবেন, মানে এককভাবে যদি করতে চান, তাদের কিন্তু ইতিহাস চরম শিক্ষা দেয়। কারণ প্রকৃতি কখনো শূন্যতা পছন্দ করে না।
এবং প্রকৃতি যখন নিজের ভারসাম্য হারিয়ে ফেলে তখন আপনি দেখবেন সুনামি হয়, ভূমিকম্প হয় এবং একটু নাড়াচাড়া দিয়ে সে তার অবস্থানটা করে নেয়। সেম এই জিনিসগুলোও কিন্তু তাই। আপনি যখন দেখবেন যে তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, অর্থাৎ তোমরা সব কিছু করো, কোনো সমস্যা নেই, আমার ক্ষমতায় টিকে থাকতে হবে, এই দিকে যদি বর্তমান সরকার নজর দেন তাহলে আমার ছোট্ট ক্ষুদ্র, আমি খুব নগণ্য একজন কর্মী, আমার প্রজ্ঞায় বলে এর পরিণাম অত্যন্ত ভয়াবহ হবে। সেটা আপনি বিশ্ব ইতিহাসের দিকে যদি নজর রাখেন বা আপনি যদি আমাদের সাবকন্টিনেন্টালের দিকেও নজর রাখেন তাহলে দেখবেন এর অবস্থানটা কত ভয়াবহ বা এর পরিণতিটা কত ভয়াবহ। তো আমি আশা করব যে বাংলাদেশে সুষ্ঠু গণতন্ত্রের চর্চা হবে, সঠিক গণতন্ত্রের চর্চা হবে, পরিচ্ছন্ন রাজনীতি শুরু হবে, পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকতে হবে, প্রত্যেকের প্রতি প্রত্যেকের শ্রদ্ধাবোধ থাকতে পারে। আজকে মামুন ভাই সঙ্গে আমার মতানৈক্য থাকতে পারে, রাজনৈতিক মতানৈক্য থাকতে পারে, আমার দর্শনগত মতানৈক্য থাকতে পারে, কিন্তু তাকে অসম্মান করার অধিকার মামুন ভাই আমাকে দেয় নাই, বা আমাকে অসম্মান করার অধিকার কিন্তু আমি তাকে দেই নাই, সে রাইটটি তার নাই। তাহলে কি হবে যে আমরা ডিবেটিং করব, অবশ্যই সেটা লজিক্যালি হইতে হবে এবং সেই ডিবেটিংয়ের মাধ্যমে আমার যে তরুণ প্রজন্ম এবং বাংলাদেশের কিন্তু সবচেয়ে বড় অ্যাসেট হচ্ছে তার যুবশক্তি, এবং এই যুবশক্তিকে যদি প্রপার কাজে লাগানো যায়, আপনি দেখেন আমি তো আজকে যে শিক্ষা ব্যবস্থার দিকে যদি আপনি লক্ষ্য করেন সেখানে একটা অরাজক অবস্থা, এবং কেন অরাজক অবস্থা এবারের রেজাল্টই আপনি বুঝতে পারছেন। তো এমন একটা শিক্ষা কাঠামো করা দরকার যে আমরা যারা একটা লেভেলের রেজাল্ট করবে তারা ইউনিভার্সিটিতে যাবে, বাকিগুলো কি হবে? বাকিগুলো টেকনিক্যালের দিকে পাঠিয়ে দেওয়া উচিত। টেকনিক্যালের দিকে পাঠাইলে কি হবে? তারা কারিগরি শিক্ষা শিখতে হবে এবং এই জনশক্তিকে আমরা রপ্তানি করে আমরা কিন্তু প্রচুর বৈদেশিক মুদ্রা, এবং বাংলাদেশ যে মধ্যম আয়ের দেশ, আমি তো মনে করি না মধ্যম আয়ের দেশ, বাংলাদেশ একটা উচ্চ আয়ের দেশে পরিণত করা কোনো ব্যাপারই না, শুধু যে আমাদের যে জনশক্তি আছে এই জনশক্তিকে কাজে লাগাতে হবে। সেই জনশক্তিকে কাজে লাগাতে হলে আপনার ডেমোক্রেসি অর্থাৎ গণতন্ত্রের চর্চা করতে হবে সুষ্ঠুভাবে। আমার ওনার যে বক্তব্য, ওনার বক্তব্যের শেষ দিকে উনি যেভাবে বলেছেন এখানে আমার কোনো দ্বিমত নাই। আর এই যে আমার দেশের, আপনার একটা তথ্য আমি দেই, আমার নিজের চাচাতো ভাই লালবাগ মাদ্রাসায় পড়ালেখা করতো। এই যে যখন হেফাজতের এই যে কর্মসূচিগুলা চলাকালীন সময় তার বোনের বিয়ে উপলক্ষে সে চলে আসছে গ্রামের বাড়িতে। এই অধিকারের যে রিপোর্টগুলোতে 2000 লোকের যে হত্যাকাণ্ড হয়েছে বলে যে আমার দেশ যেগুলা প্রচার প্রপাগান্ডা চালিয়েছিল ওই লিস্টে তার নামটা ছিল। আমি বাড়িতে কল করে দেখি সে তো বিয়েতে আসছে। তো এইগুলা কয়জন মারা গেছিল পরবর্তীতে এগুলো তো প্রমাণিত হয়ে গেছে, যার জন্য এগুলা ছিল অসৎ সাংবাদিকতা, যার জন্য এই সমস্যাগুলো হয়েছে। হ্যাঁ, রাজনীতি, বাংলাদেশে রাজনীতিতে বর্তমানে ক্রাইসিস আছে, এটা অস্বীকার করার উপায় নাই। আমরা মনে করি রাজনীতির আজকে যদি আমরা যেভাবে বক্তব্য বিরোধী ছিল, যে আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে জাতীয়বাদী দলও এই ধরনের একটা পজিটিভ অবস্থানে চলে আসে, তখন গণতন্ত্র আরও সুষ্ঠু মসৃণ ধারায় প্রবাহিত হবে। আর না হলে যদি যে আন্দোলন সংগ্রাম আমরা করেছি অতীতে, কিন্তু আন্দোলন সংগ্রামের প্যাটার্নটা এখন চেঞ্জ হয়ে গেছে, পত্রপত্রিকাতেও আসছে, এই যে বম নিক্ষেপ, জ্বালানি পোড়ানি, এটা অতীতেও হয়েছে, অস্বীকার করব না, কিন্তু এই মাত্রায় হতো না। যেহেতু এই মাত্রাগুলো বেড়ে গেছে, সন্ত্রাস বেড়ে গেছে এইসব রাজনৈতিক কর্মকাণ্ডে, কাজেই সরকার যখন মামলা দেয় আসামি সংখ্যা বাড়ে, পুলিশ অ্যারেস্ট করে, কাজেই বিরোধী দল যারা আছে তাদের কর্মীরা হয়তো এই কারণে এইসব মামলায় আসামি হয়ে এরা জেলে যায়। আর এখানে 7000 না 77,000 এটা আমাদের বিতর্কের বিষয় আছে। এগুলো এই অনুষ্ঠানে আজকে এগুলো নিয়ে বিতর্ক আমাদের মূল উদ্দেশ্য না। তবু বলবো সঠিক দ্বারায় রাজনীতি করার, পরিচর্চা করার সুযোগ বাংলাদেশে আছে। টকশোগুলোতে আমরা এমনও দেখি আরেকটি 15ই আগস্ট গোটানোর হুমকি দেওয়া হয়, দিয়ে পরবর্তীতে আবার বক্তা আবার বলছেন মত প্রকাশ করার কোনো স্বাধীনতা নাই। এইসব নিয়ে আমরা অনেক সময় আমাদের রাজনৈতিক চিন্তা চেতনাকে নিয়ে, আমরা দৈন্যতাকে নিয়ে আমরা সত্যি আমরা তখন বিমর্ষ হতে হয়। আর মোদির সফর সংক্রান্ত
বিষয়ে যদি আলোচনা করতে চান। না, তো উনি যে পয়েন্টটা বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে সহনশীলতা যেটা, এটার একেবারেই অনুপস্থিত এবং এটাই আজকের সমস্যার মূল কারণ। তো এই যে আপনার হাজার হাজার ইনক্লুডিং বিএনপির যত নেতা আছে অলমোস্ট সবার বিরুদ্ধে শত শত মামলা আছে, হাজার হাজার নেতাকর্মী জেলে আছে, তো এটা কি মনে করেন না যে সহনশীলতা এবং সুষ্ঠু রাজনীতির যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলার প্রতি অন্তরায়? আপনি স্যার যেহেতু আপনি এই বক্তব্যটা দিলেন, খালেদা জিয়ার নেতৃত্বে 12টা বোধহয় অত্যন্ত বড় বড় সমাবেশ হয়েছে, কোথাও এটা ফুল দিয়ে কেউ আক্রমণ হলে এটা আক্রমণ করে নাই। যখনই বিএনপি তাদের সঠিক ধারায় রাজনীতি করে সরকারের পক্ষ থেকে সহযোগিতা করা হয়। আমি পত্রিকার কাটিং দেখি আপনাকে, কিংবা ইন্টারনেটে প্রমাণ দিতে পারবো। ফখরুল ইসলাম সাহেব যখন স্বরাষ্ট্রমন্ত্রীকে সহযোগিতা চাইতেন, পুলিশ দিয়ে, পানি দিয়ে, রাস্তাঘাটের যানজট থেকে সরিয়ে সহযোগিতা করা হয়। যখনই রাতারাতি ক্ষমতায় যাওয়া বা গভর্নমেন্টকে ফেলে দেওয়ার যেভাবেই হোক আরেকটি 15 আগস্ট ঘটাতে হবে, 21শে আগস্ট ঘটাতে হবে, এই ধরনের চিন্তাধারা নিয়ে কর্মসূচিগুলো রাজনীতি মাঠে নিয়ে আসা হয়, তখনই এই ধরনের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড হয়। তখন গভর্নমেন্ট আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, দেশের নিরাপত্তার স্বার্থে, সরকারের নিরাপত্তার স্বার্থে এই সকল রিয়েক্ট করতে হয়, মামলা মোকদ্দমা হয়, বিরোধী দলের নেত্রীরা অনেক সময় জেলে যান। আমরা এখন তো বিএনপির অনেক নেতৃবৃন্দ অভিযোগ করেন আমাদেরকে হামলা। আমরা তো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী নাসিম সাহেবের উপরে পুলিশের হামলা, আমরা কি এগুলো ভুলে যাই? আমরা কি 21শে আগস্টের এই যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের মিটিংয়ে বোমা মেরে গ্রেনেড নিক্ষেপ করে প্রায় 21 জনকে হত্যা করে যে মেসাকার অবস্থা হয়েছিল, এগুলো তো বাংলাদেশের রাজনীতি ঘটেছে। এইসব ঘটনাগুলো এখন আর বাংলাদেশে ঘটে না। এমনকি এই আওয়ামী লীগের অত্যন্ত নিরীহ গুবি ছাড়া একজন ভদ্রলোক হিসাবে খ্যাত সাবির হোসেন চৌধুরীকে কীভাবে পুলিশ দিয়ে পিটানো হচ্ছিল, এগুলো তো পত্রপত্রিকায়, ফুটেজে কিংবা টেলিভিশনে এখনও আছে। আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে এই ধরনের মিছিল মিটিংয়ে এই ধরনের মামলা হয় না। যখনই আইন শৃঙ্খলার অবনতি ঘটানো করা হয়, তখনই সরকার বাধ্য হয়ে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে, দেশের স্বার্থে এই সকল ভূমিকা নিতে বাধ্য হয়। আপনি কোনো কনক্লুশন করবেন এই বিষয়ে? ধন্যবাদ মামুন ভাইয়ের প্রতি আবারও শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আপনি নিজেই বলেছেন যে যেখানে বিএনপি অনেক বড় বড় মিটিং করেছে সেখানে পুলিশ সহযোগিতা করেছে এবং কোথাও ফুলের টোকা পড়ে নাই। তো আপনি কিন্তু প্রত্যক্ষ না হইলেও পরোক্ষভাবে স্বীকার করে নিলেন যে বিএনপি যে মিটিংগুলো করেছে এটি খুব স্বভাবসিদ্ধ জনসভা ছিল এবং অত্যন্ত শান্তিপূর্ণ ছিল। কি এমন গণ্ডগোল বাঁধলো যে গাজীপুরের মিটিং অশান্ত হয়ে যাবে, আপনারা আগেই আজ করতে পারলেন? কি এমন কারণ ছিল ঢাকার মিটিংটি আপনারা করতে দিলেন না? মূল সূত্রপাত কিন্তু ওখান থেকেই। আর বাংলাদেশের পরবর্তী যে ঘটনাগুলো ঘটেছে, অবরোধ বলেন যাই বলেন, সূত্রটা কিন্তু ওখান থেকে। কি এমন হতো গাজীপুরে মিটিং করতে? এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে গাজীপুরের মিটিংয়ে যখন একটি সংগঠনের গুটি কয়েক নেতা বলল যে এখানে মিটিং হবে না, সরকার কি সেই কথার ভিত্তিতেই মিটিং বন্ধ করলো? প্রশ্নটি আমার সেখানে। এবং ঢাকাতে যে মিটিংটি জনসভাটি করতে চাইলো বেগম খালেদা জিয়া, সেটিও করতে দেওয়া হলো না। তো আপনি মত প্রকাশের সাথে প্রথমেই বলতেছেন যে সেখানে খুব সুষ্ঠু হয়েছে, তাহলে কি যেখানে 11টা সুষ্ঠু হয়েছে বা 13টা সুষ্ঠু হয়েছে সেখানে আর দুটো কি সুষ্ঠু হবে না? এই গ্যারান্টি আপনাকে কে দিল? ধন্যবাদ। একটু কনক্লুশনটা নিই ভাইয়া, নেওয়া ভাই। তাহলে আপনারা কিন্তু মানে গাছে আম আছে, এটি রাতে পেঁচায় খেয়ে ফেলতে পারে। এই জন্য আপনি আমটি না পাকিয়ে দিনেই কাঁচা খেয়ে ফেলেছেন। তো কাঁচা খাইলে যা হবে, কি হবে? তেল লবণ বেশি দিয়ে আচার করে খাইছেন অনেকজনে মিলে, পেট খারাপের মতো অবস্থা। মানে বিষয়টা হচ্ছে তাই। তবে আমি একটি কথা বলতে চাই, ওই দুটি যদি শেষের সেই জনসভাগুলি যদি করতে দেওয়া হতো, তাহলে আমি মনে করি এখানে আওয়ামী লীগের রাজনৈতিক জয় হতো। থ্যাংক ইউ আপনাকে। আমাদের আর 30 সেকেন্ড সময় আছে। আচ্ছা, এই
গাজীপুরের জনসভাকে নিয়ে যে উত্তেজনা কিংবা জনসভাটা হয় নাই, যে বক্তব্যটা উনি দিয়েছেন, এই সময় আমাদের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া অত্যন্ত স্পষ্টকাতর একটি বিষয়, আওয়ামী লীগের বাহিরে দেশের কোটি কোটি জনসাধারণ আছে, জাতির জনক বঙ্গবন্ধুর কোনো অমূল্যায়ন সহ্য করতে পারে না। এবং বঙ্গবন্ধুকে যখন অমূল্যায়ন করে একটি অত্যন্ত আপত্তিকর বক্তব্য দিয়েছেন, তখন ছাত্রলীগ সহ অনেকেই আওয়ামী লীগ মাইন্ডের লোকজন কিংবা তারা প্রতিক্রিয়া করে এই জনসভাটা, এটা ছিল একটা এই কারণে এটা হয়েছে। আর 5ই জানুয়ারির দিনে যে জনসভাটা খালেদা জিয়া করতে চেয়েছিলেন, এটাকে করতে দেওয়া হয় নাই, এটা সঠিক ছিল কিনা পরে নির্বাচনের এটাকে উপলক্ষ করে যে এইবার যখন এই আবার বর্ষপূর্তির যে মিটিংটা কথা আপনি বলছেন, এইটাতে যে গভর্নমেন্ট দেয় নাই, পরবর্তী যে সকল বোমাবাজি, মানুষ হত্যা, গাড়ি জ্বালানো, রাহাজানি, এটা প্রমাণ করে এই দিন যদি এই সুযোগটা দেওয়া হতো, হয়তো বাংলাদেশের আরও বিরাট ক্ষতি হতে পারত। ইদানিং যে সকল মন্ত্রী যে সকল জনসভাগুলো হচ্ছে সবগুলোতে সহযোগিতা করা হচ্ছে। ধন্যবাদ। থ্যাংক ইউ আপনাদের দুজনকে আজকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। জনাব আব্দুল হাসিব মামুন, আপনাকে ধন্যবাদ। জনাব মার্শাল মুরাদ, আপনাকেও ধন্যবাদ। আমরা সবাই আসলে বেসিক্যালি আমরা একটা একাডেমিক ডিসকাশন করলাম এবং এর মাধ্যমে হয়তো দর্শক যারা আছেন তারা অনুধাবন করতে পারবেন যে এর কনক্লুশনটা কি। দর্শক আজ এ পর্যন্তই। টাইম পলিটিক্স আবার শুক্রবার আপনারা দেখতে পারবেন। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। খুদা হাফেজ, ধন্যবাদ।